আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি লিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। পুরোটা সময় জুড়ে এই আয়োজনের সাথে আমি থাকছি ফেরদৌসী আহমেদ, এবং আজকে আরও যাদেরকে পেয়েছি শুরুতেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ডক্টর আদিল মোহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ, সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। মাঝে রয়েছেন ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, অধ্যাপক পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এবং সর্বডানে রয়েছেন অজয় দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা এবং জ্যেষ্ঠ সাংবাদিক। আমরা আলোচনায় নিঃসন্দেহে যাব, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি সেই আলোচনায়। এবং সম্মানিত দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেই আলোচনায় স্বাগত জানালাম আমার অতিথিদেরকে এবং আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, সেই আলোচনাটা আসলে কী নিয়ে? আলোচনাটা আমাদের এই যে প্রাণপ্রিয় শহর ঢাকা, এবং আমরা তো মহানগর বলে থাকি, সেই মহানগর বলা হচ্ছে যে এটা সুদূর ভবিষ্যতে হয়তো ফাঁকা হয়ে যাবে। এখানে বসবাসের যোগ্য যেহেতু থাকবে না কোনো অবস্থাতেই, এবং সেই জায়গায় মানুষ আর এখানে বাস করতে পারবে না, মানুষ ঢাকা থেকে সরে যাবে। এটা এখন বোধহয় আমাদের কল্পনা করতেও কষ্ট হচ্ছে, কারণ যেই নগরী একদম পরিপূর্ণভাবে মানুষ দিয়ে ঠাসা, সেই নগরীতে বলা হচ্ছে মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা কি কাল্পনিক ভাবনা কিনা? কিন্তু যদি বলি এই ভাবনাটা কাল্পনিক না, এই ভাবনাটা ভাবা হচ্ছে কিছু দূরদর্শিতা নিয়ে, যে এইভাবে যদি ঢাকা নগরকে আমরা অপরিকল্পিতভাবেই এগিয়ে দিতে চাই, এবং যে বলা হয় অপরিকল্পিতভাবেই নগর গড়ে উঠেছে, প্রতি মুহূর্তে এখানে প্রচুর মানুষ ঢুকছে, এবং এই ঢাকার প্রতিবেশ আমরা প্রতি মুহূর্তে নিজেরাই নষ্ট করছি, তাহলে একটা সময় সেখানে আমরা কি আর বাস করতে পারবো? বাস করতে না পারলে হয় এখানেই আমরা নিঃশেষ হয়ে যাব, আর যারা বেঁচে থাকবো তারা বাঁচার জন্য, শ্বাস নেওয়ার জন্য হয়তো এই নগরী ছেড়ে অন্য কোথাও চলে যাব। তাহলে ঢাকা নগরীতে যদি আমরা বাঁচতে চাই, এই কল্পনাটাকে যদি কখনোই আমরা বাস্তবে রূপ দিতে না চাই, তাহলে কি করণীয় রয়েছে, সেই ভাবনাটা নিয়ে আজকের আমাদের এই আয়োজন। আমরা নিঃসন্দেহে সেই জায়গাটায় আলোচনাটা শুরু করতে চাই। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি একটি আর্টিকেল পড়ছিলাম যেটা আপনি লিখেছেন, আমি যদি ভুল না করে থাকি, অদূরদর্শিতায় মানে ঘাটতি দৃশ্যমান হচ্ছে, এরকম একটি শিরোনাম পড়ছিলাম। সেই জায়গায় কি মনে হচ্ছে, অদূরদর্শিতা মানে দূরদর্শিতার কি এতটাই অভাব ঘটছে যে নগরকে আমরা বাঁচাতেই পারছি না? আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে একটা নগর বা ঢাকার মতো মেগা সিটি, যেখানে প্রায় 1.5 কোটির উপরে মানুষ থাকে, এই ধরনের নগরকে যখন আপনি পরিকল্পনা করবেন, উন্নয়ন করবেন, তার একটা দর্শন থাকতে হয়। এই দর্শনকে সামনে রেখে আপনি নগরটাকে 10 বছর পরে কোথায় নিতে চান, 20 বছর 30 বছর পরে। তো এখন ঢাকা নগর নিয়ে যারা কাজ করছে, আমি সরকারি সংস্থাগুলি তো আসলে নগরের পরিকল্পনার মূল কাঠামোটা ঠিক করে, তার উপরে হয়তো প্রাইভেট অন্য যারা আছেন তারা কাজ করেন। নগরের দর্শন বলে কিছু নাই, যে আপনি সবই দেখছেন যে বিচ্ছিন্ন উন্নয়ন পরিকল্পনা, প্রতিটা মন্ত্রণালয় সংস্থা যে যার মতো করে বিচ্ছিন্নভাবে উন্নয়ন পরিকল্পনা করছে, তাদের মধ্যে আন্তঃসমন্বয় নাই। এমনকি নগরের যারা পরিকল্পনা করছেন, যারা নগরে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করছেন, তারাও ঠিক জানেন না ঢাকা শহরে এখন পপুলেশন কত। আমরা এখন তো আমরা প্রায়ই বলি যে ঢাকা তার ভারবহন ক্ষমতার 3-4 গুণ বেশি পপুলেশন ধারণ করছে। তাহলে কি এই প্রবণতাটা কি চলতেই থাকবে? আমি যদি চলতে গেলে কোথায় গিয়ে থামবো? কারণ আপনাকে তো জানতে হবে কোথায় গিয়ে থামবেন, কেন্দ্রীয় শহরে কোথায় গিয়ে ডেভেলপমেন্ট থামবে, কেন্দ্রীয় শহরে কী পরিমাণ পপুলেশন থাকবে। ঢাকা বাড়ছে, তাহলে বর্ধিত নগর এলাকাতে কী পরিমাণ পপুলেশনকে চাই, তার পরিবেশটা কেমন হবে, বর্ধিত নগরের সাথে ঢাকার কানেক্টিভিটি কেমন হবে, সব মিলে যে উন্নয়ন দর্শন, সেই দর্শনটা অনুপস্থিত। যার ফলে এক একটা সংস্থা যে যার মতো করে উন্নয়ন পরিকল্পনা নিয়ে সে তার টাকাটা দিয়ে প্রকল্প শেষ করে সে খুশি সে চলে যাচ্ছে। কিন্তু এইটার প্রভাব এই শহরে কেমন হচ্ছে, এটা নিয়ে ভাবার তেমন সংস্থা নামে একটা ছোট্ট উদাহরণ দিই, বড় না ছোটো উদাহরণ। যে কোনো একটা সংস্থা, ফর এক্সাম্পল বিআরটি বলেন বা আমাদের এই যে মেট্রো রেল বলেন, এই যে তারা জাস্ট একটা প্রকল্প করলে তাদের যে মেট্রো স্টেশন থেকে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিআরটির ক্ষেত্রে তাই, একটা ফুটপাতের উপর পুরোটা জুড়ে ল্যান্ডিং স্টেশন। তাহলে এই ফুটপাতে যে মানুষ হাঁটবে, ফুটপাতে হাঁটাতে হচ্ছে একটা মেগা সিটির অন্যতম বড় একটা প্রয়োজন। মেগা সিটি মানেই হচ্ছে মানুষ হাঁটবে বেশি। তাহলে সেই ফুটপাতে যে আমি ল্যান্ডিং স্টেশনটা দিলাম, তাহলে এই ব্যাপারকে চিন্তা করার মতো কোনো কর্তৃপক্ষ ছিল না, যে আমি কি চাইলেই কি আমার সে রাইটটা আছে কিনা, একটা ল্যান্ডিং স্টেশন আমি পুরোটা আমি ফুটপাথের উপর দিতে পারি। তাহলে পথচারীরা কী করছে, এসে রাস্তায় নামছে, যেহেতু তার ল্যান্ডিং স্টেশনটা পুরোপুরি আপনার হচ্ছে যে ফুটপাথের উপরে, রাস্তায় নামলে তো অ্যাক্সিডেন্টের বিষয় হচ্ছে। আমি একটা ছোটো উদাহরণ দিয়ে বোঝালাম যে কীভাবে পরিকল্পনাহীন, দর্শনহীন একটা শহর চলছে। এই শহর চলে আপনি সকল ফ্যাক্টর বাদ দেন, যে রিপোর্টের কথা আপনি বললেন
যে আমরা যেটা জানি যে ঢাকার পানির স্তর প্রতিনিয়ত নামছে। মানে চৈনিক একটা প্রবাদ আছে যে কোনো একটা শহরে যদি পানি না থাকে শহরটা মরে যায়। কারণ আপনি তো আসলে দিন শেষে মানুষকে বাঁচতে গেলে প্রথম যে এলিমেন্টটা সেটাই লাগবে, পানি ছাড়া হবে না। এবং পানির সাথে যোগ করেন যে বায়ু দূষণ, যেটা বাংলাদেশের ঢাকা শহর ক্রমাগতভাবে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম 1, 2, 3-এর মধ্যে থাকছে। মানে মাটি দূষিত, পানি দূষিত, বায়ু দূষিত, সর্বপ্রকার দূষণ যখন হয় তখন তো সেই শহর বলে কিছু থাকে না। তারপরে কেন এখন আমরা আছি এটা একটা বড় প্রশ্ন। মূল কারণটা হচ্ছে ঢাকা এখনও ইকোনমির লাইফলাইন, এবং আমরা যারা ঢাকায় আছি আমরা দেখছি যে ঢাকার বাইরে ইকোনমিক অপরচুনিটি খুব বেশি তৈরি হয়নি। লাইফে যদি না থাকে তাহলে সেই লাইনটা কিভাবে আসলে এখন এগোতে থাকবে সেটা একটা বড় ভাবনার জায়গা। আপনার কাছে আমি ধাপে ধাপে আরও অনেক কিছুই শুনবো। অজয় দাশগুপ্ত, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে অদূরদর্শিতা যেটা মানে লিখেছেন ডক্টর আদিল মোহাম্মদ খান তার একটি লেখায়, এবং তিনি যে অদূরদর্শিতা খুঁজে পেয়েছেন যেটা তিনি বলছেন দৃশ্যমান, আপনার কাছে কি সেটা দৃশ্যমান নাকি এখন অদৃশ্য মনে হচ্ছে? এই ঢাকা শহর আমি তো প্রাদেশিক শহর দেখেছি 1968 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি। তো তার কয়েক বছর পর আমার মনে আছে যে সায়েন্স ল্যাবরেটরি যে ওখানে একটা লাগানো হলো আর কি, এই আপনার কি বলে ট্রাফিক সিগন্যাল বাতি। তো আমরা হাসতাম যে এখানে কয়টা গাড়ি চলে, আবার ট্রাফিক সিগন্যাল লাগিয়েছে। এই দৃশ্যটা আমরা দেখেছি। কিন্তু প্রাদেশিক রাজধানী, তারপরে হলো বঞ্চিত পাকিস্তান। আমাদের যে স্বাধীনতা আন্দোলন তার একটা মূল বিষয় ছিল, তো একটা তো জাতিগত আকাঙ্ক্ষা যে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে যাব। আরেকটা হলো যে পশ্চিম পাকিস্তানেরা আমাদের এখানে অবকাঠামো উন্নয়নও নেই, পরিকল্পনা। আচ্ছা, কিছু লোক এসে তার আগে 47-এ যখন ঢাকা শহরে মানে পূর্ব পাকিস্তানের রাজধানী হয়, আমি সেদিন একটা কাগজে দেখছিলাম যে অবকাঠামো বলতে তো কিছু ছিল না। এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এসব ছিল যে এই ছনের ব্যারাক, সরকারি কর্মচারীরা। জগন্নাথ হল এইটার একটা অংশকে নিয়ে জিপিও বানালো। পোস্ট অফিসের হেড অফিস হচ্ছে জগন্নাথ হল। এই যে 52 ভাষা আন্দোলন আমরা বলি, মানে এই যে গুলি হলো 21 ফেব্রুয়ারি, মেডিকেল কলেজের ব্যারাক ছাত্ররা থাকতো। এখন কি আমরা ভাবতে পারি যে টিন শেডে বা উপরে কোনো রকম একটা ছাপড়া দেওয়া জায়গায় বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেল কলেজ বা প্রকৌশল এরকম একটা জায়গা কিন্তু ছিল আমাদের। 70 বছর যদি পাকিস্তান ধরি তাহলে 75 বছর চলে গেছে। আর এখন এই জায়গাটাই পরিকল্পনাটা আমরা বলে যাচ্ছি, কিন্তু আপনি যদি তখনও আসলে ট্রাফিকের যে সিগন্যাল বাতি সেটা পেয়েছেন সেটা বললেন না, সেটা ভাবছি যে পরিকল্পনাহীনতা একটা হলো যে সব কিছুই, কিন্তু এইটা আমি দোষের জায়গাটায় না গিয়ে এখন কি করতে পারি আর কি। আমি মানে আমার কি কি সমস্যা এটা তো আমি জানি আর কি, যে ঢাকা শহর এখন শুরুতে কি ছিল যে একটা মেডিকেল কলেজ, একটা প্রকৌশল মানে স্কুল থেকে পরে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তো শিক্ষা প্রতিষ্ঠান আমরা কিন্তু যাত্রা শুরু হয়। এখন দেখেন ঢাকার উপরে আপনার 30-40টা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আপনার কলকারখানা যেটুক হয়েছে, আপনার পোশাক শিল্পের বিকাশ হয়েছে, আরও কিছু, সব তো ঢাকা শহরের মধ্যে। কারণ সব সুযোগ সুবিধে এখন কিন্তু দেখেন আপনার যখন উদ্বোধন হলো, আপনার এই দুইজন তো মানে রিয়েল এক্সপার্ট, কিন্তু ধরেন এই যে আপনার এক্সপ্রেসওয়ে একটা এয়ারপোর্ট থেকে যখন ফার্ম গেটে দিল, একটাই মাত্র কিন্তু নামার জায়গা এসে দাঁড়ালো যে এয়ারপোর্ট থেকে উঠে আপনি নামবে এসে ফার্ম গেটে। তীব্র সমালোচনা কিন্তু যে একটা জায়গা ফার্ম গেটে প্রচণ্ড যানজট হচ্ছে। এখন দেখেন গত কয়েক মাসে কিন্তু একটা বনানীতে আপনি ওঠানামা করতে পারেন, আপনি মহাখালীতে ওঠানামার এখন এই এফডিসির জায়গা হয়েছে, এবং কয়েক মাসের মধ্যে কিন্তু এই লাইনটা আপনার চলে যাবে যাত্রাবাড়ি পর্যন্ত। তখন ওই যারা শুরুর দিকে ফার্মগেট নেমে ফার্মগেটে যানজট তৈরি করত, তারা কিন্তু আর তার গন্তব্য কিন্তু যাত্রাবাড়ি, ফার্মগেট নেমে যাত্রাবাড়ি যেত। এখন কিন্তু দেখেন গত 6-7 মাসে কতগুলো জায়গা হয়ে গেছে। পদ্মা সেতু আমি নিজে নিয়মিত ব্যবহার করি, রাত 2টার সময় যদি মনে হয় যে আমি বাড়িতে যাব বরিশালে, আমার কিন্তু কোনো চিন্তা করতে হয় না। বা আসার সময় খুব ভোরবেলা
রওনা দিয়ে আগে হতো কি আমার ঢাকা শহরে যখন আমি ভর্তি হতে এসেছি 68 সালে, সেটা তো আমার 15-20 ঘন্টা ধরে রাখতে হতো যে আমি ঢাকায় যাব। কাজেই পরিবর্তন কতগুলো ঘটছে, এইগুলোকে আরও কিভাবে সুশৃঙ্খল করা যায়। ঢাকা আরিচা মহাসড়ক যদি বলেন, এর পরিকল্পনা নেতা কীরকম ছিল, একজন মুখ্যমন্ত্রী ছিলেন 56-57 সালে, তার বাড়ি ছিল ধামরাই, রাস্তাটা যাওয়ার কথা ছিল সিঙ্গার দিয়ে, কিন্তু তার নির্বাচনে সুবিধা হবে ধামরাই দিয়ে গেলে পরে তার বাড়ির পাশ দিয়ে যাবে, এই জন্য 25 কিলোমিটার বড় হলো রাস্তাটা। আমি যদি ঢাকা হেমায়তপুর দিয়ে গাবতলী ছাড়িয়ে সিঙ্গাইর হয়ে মানিকগঞ্জ হয়ে আমি যদি আরিচা যাই, তাহলে কি আমার যে ডিস্টেন্স হচ্ছে 60-65 কিলোমিটার। জি, এই আজকে যদি অজয় দাশগুপ্ত আমরা প্রসঙ্গে ফিরি, আপনি যেটা বলছেন সেটা অপ্রাসঙ্গিক সেটা বলছি না, কিন্তু একদম যদি আমরা সুনির্দিষ্টভাবে ফিরি, তাহলে আপনি দূরদর্শিতার সেই যে জায়গাটা সেটাই খুঁজে পাচ্ছেন, অদূরদর্শিতা খুঁজে পাচ্ছেন না। আপনার কাছে মনে হচ্ছে যে অনেকে এইটাই অদূরদর্শিতা, যে আমাকে 25 কিলোমিটার বেশি ঘুরতে হলে কি পরিমাণ জ্বালানি যাচ্ছে, কি পরিমাণ গাড়ি ঘুরতে হচ্ছে। এই ঢাকার আরিচা মানে বাঘগুলো এত রাখছে, মানে যেখানে আপত্তি উঠছে বাঘ করে দিচ্ছেন। একজন প্রভাবশালী লোক তার বাড়ির উপরে জমি যাচ্ছে, রাস্তা করতে দিচ্ছেন না, আপনি সেটা কম্প্রোমাইজ করে রাস্তাটা আরেকটু 2 কিলোমিটার বাড়িয়ে দিচ্ছেন। এই জায়গাগুলো কিন্তু একটা কঠোর অবস্থানে, এবং এখন কতগুলো কিন্তু সুযোগ তৈরি হয়েছে। যেমন পদ্মা সেতু, যমুনায় বঙ্গবন্ধু সেতু হয়েছে, একটা পাশাপাশি রেল লাইন হয়েছে, অনেকগুলো ঢাকার বাইরের জায়গায় আপনার 4 লেনের রাস্তা হয়ে গেছে, কোনো কোনো রাস্তা 6 লেন 8 লেন হয়ে যাচ্ছে। এইটার উপযোগী করে অনেকগুলো সংস্থা, আমার বড় বড় যদি বলি, এইটার উপযোগী করে কিন্তু বিশ্ববিদ্যালয় সব যদি আমি ঢাকায় রেখে শুধু পথ তৈরি করি, তাহলে তো আমি আরো স্বাগত জানাবো। এখন কিন্তু আমাকে সুযোগগুলো তৈরি হয়েছে ঢাকার বাইরে। গতকালকে দেখবেন আপনি রাজবাড়ী ভাঙা পদ্মা সেতু ঢাকা, আপনার এই অফিস যাত্রীদের জন্য ট্রেন চালু হয়েছে। এটা কিন্তু আমরা অতীতে ভাবতে পারি। আমি অজয় দাশগুপ্ত আপনার কাছে নিঃসন্দেহে আবার আসবো, যে সেখান থেকে দেখা গেল যে এত ব্যবস্থা করার পরও কতজন মানুষ সেই চাকরিটা করে আবার ফিরে যাচ্ছেন, সেই আলোচনাটায় আসবো। ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনার কাছে আসি। আপনি এর আগে এই নিটোলরাট 21-এর রাতের স্টুডিওতে এসেছিলেন এবং অন্য কোনো প্রসঙ্গে, এবং সেই সময় আপনি বলেছিলেন যে সবুজ প্রযুক্তি নিয়ে আপনি কাজ করছেন, আমার যদি সেটা মেমোরাইজ করতে ভুল না হয়। সেই জায়গাটায় ঢাকায় এখন আমরা কতটা সেই গ্রিন ব্রিক্সের কথা বলি, বা সেই একদম সবুজ প্রযুক্তি কতটা কাজ করাতে পারি এই ঢাকা শহরে? জি, ধন্যবাদ সিটিভিকে। তো দুজন সম্মানিত বক্তাই কিন্তু, এবং আমরা সবাই একমত যে আমাদের অপরিকল্পিত এবং দূরদর্শিতার অভাব কিন্তু আমাদেরকে জর্জরিত করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এখন সমস্যা, তার মধ্যে কিন্তু আমাদের অনেক ডেভেলপমেন্ট আছে, যেটা অজয় দাশগুপ্ত বললেন যে ডেফিনেটলি। তো এখন সব কিছু মিলে এখন আমরা যে গ্রিন সবুজ প্রযুক্তির কথা বলছি, শুধু সবুজ প্রযুক্তি না, এই বর্তমান অবস্থাকে ধরে আমাদের কিন্তু থেকে উত্তরণ করতে হবে। সেই উত্তরণ করার জন্য কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যে নগরবিদ আছেন, ওনারা অনেক প্ল্যান দিচ্ছেন, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করতে পারি। যেমন আপনি দেখেন বিশ্বে কিন্তু অনেক শহরে কিন্তু এই ধরনের অপরিকল্পিত ডেভেলপমেন্ট ছিল, ওনারা আর ভালো বলতে পারবেন, কিন্তু তারা কিন্তু ওখান থেকে উত্তরণ ঘটিয়েছে। আপনি সিঙ্গাপুরের এক্সাম্পল ইউজ করতে পারেন, তারা কিন্তু মানে এখন মডার্ন টেকনোলজি ইউজ করে প্ল্যানিং করে কীভাবে গাছ লাগাবে, কীভাবে তাদের যে ওয়াটার বডি যেটা আছে সেটাকে কীভাবে মানে বিল্ডিংকে ঠান্ডা রাখার জন্য বা পরিবেশ ঠান্ডা রাখার জন্য সেটাকে ব্যবহার করছে। তো এই টেকনোলজিগুলো কিন্তু একদম রকেট সায়েন্স না, আমরা কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারি। যেটা করতে হবে আমাদেরকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তা আপনি যেটা বলেন যে গ্রিন ব্রিক্স বা গ্রিন প্রযুক্তি, আমরা সবাই এটা সবাই জানি যে মানে তাপমাত্রা কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে গাছ লাগানো। সেই গাছ যে সব কিছু বড় গাছ হয় তা না, কিন্তু আমরা বিভিন্নভাবে গাছ লাগাতে পারি। আপনি সারা বিশ্বে কিন্তু এটাকে এখন উদ্বুদ্ধ করছে। আমরা যদি রাজুক থেকে যে সেটা যদি মানে উদ্যোগ নেয় যে যারা রুফটপ গার্ডেন করবে, তাদেরকে যদি প্রমোট করে, তাদেরকে যদি পুরস্কৃত করে বা তাদেরকে যদি এনকারেজ করে, অনেকভাবে করা যায় সেটা। তারপর অনেক যেমন টেকনোলজি গত তো আমি বলেছি যে আপনার ইভেন কালার চয়েসে আপনি যদি দেখেন যে অনেকগুলো রং আছে যেটা ব্যবহার করলে পরে দেখতে দৃষ্টিনন্দন হবে এবং প্লাস হচ্ছে সেটা আপনার তাপ বিকিরণ করবে। তো এরকম যে এখন আমরা যদি ধরেন যে সমস্যাটা হয়েছে, এটাকে তো সরকারের প্রায়োরিটিতে আনতে হবে, কিন্তু সরকারের প্রায়োরিটি একার পক্ষে কিন্তু আমি মনে করি সম্ভব না। এটাকে সবাইকে উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগের মধ্যে যেমন আমরা এই বাড়িঘর ডিজাইনে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি, নগর পরিকল্পনায় সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমি তো ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের যে গুলশান লেক বা ধানমন্ডি লেক আছে বা বনানীতে যে লেক আছে, যেখানে আছে সেগুলি মানে উত্তরাতে লেক আছে,
সেই যে আমাদের যে লেকগুলোকে যদি আমরা টার্গেট করি, সেটা রাজউক সিটি কর্পোরেশন নিতে পারে যে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলি যে স্লোপগুলো আছে, এই যে ঢালগুলো আছে, সেগুলিতে বিভিন্ন রকম আপনার গ্রাসিং করা যায়, টার্ফিং করা যায়, গাছ লাগানো যায়, এবং ইভেন আপনি শুনে খুশি হবেন যে এরকম অনেক সবুজ প্রযুক্তি আছে যেগুলি ব্যবহার করে পানিটাকে পরিষ্কার করা যায়। তাহলে আমার সুবিধাটা কি? আমার পানিটাও পরিষ্কার হলো, মানুষজনও সেটাকে ব্যবহার করতে পারবে, একটা নগরের মধ্যে একটা দৃষ্টিনন্দন সৃষ্টি হবে, এবং যেই গাছগুলো আপনি লাগাচ্ছেন মাটিটা ধরে রাখাও গুরুত্বপূর্ণ, লেগে মাটিটা ধসে না পড়ে, পাটটা যেন ধসে না পড়ে, সেইটা একটা উপকার হবে। প্লাস ওই গাছগুলো কিন্তু আপনাকে আবার সেই মানে অক্সিজেন দিবে, ঠান্ডা করবে। আপনি তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের কথা বললেন, সিটি কর্পোরেশনের কাছে বা নিঃসন্দেহে তারাও এগুলো হয়তো তাদেরও রয়েছেন বিশেষজ্ঞ, তারা জানেন, কিংবা প্রপোজাল আকারে তাদেরকে আপনারা দিয়েছেন কিনা তাদের কাছে এগুলো? যে আমি সিটি কর্পোরেশন বা রাজুক সবার কথা বলছি, তো একদম আমি যদি সত্যি অর্থে বলি যে একদম আমি লিখিত প্রপোজাল দিয়েছি তা না, কিন্তু এটা কিন্তু বিভিন্ন মানে বিশেষজ্ঞরা কিন্তু, যেমন রাজুকে আমি প্রেজেন্টেশন দিয়েছি, সিটি কর্পোরেশন ইন্টারেকশন আছে, তো এখন সেইভাবে ঠিক ওই প্ল্যান তো আমি এখন আমি বলছি আমাদেরকে উদ্যোগ নিতে হবে সমন্বিত। ওনাদেরও যথেষ্ট আমি মনে করি নলেজ আছেন, তারাও জানেন, তারাও দেশ বিদেশে যান, যথেষ্ট মানে আমার তাদের জ্ঞানের অভাব নেই আমি মনে করি, কিন্তু হয়তো ওনাদের যে ইচ্ছার অভাব আছে সেটাও আমি বলছি না, কিন্তু আমাদের একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, এই জায়গাটাই আসলে নিঃসন্দেহে এটা হতে পারে যে আমরা হয়তো অস্থির হয়ে জানতে চাইতে পারি যে কবে শুরু হবে, কাজটা কবে শুরু হবে। এমনও হতে পারে ওই কাজটা শুরু করতে নানান প্রতিবন্ধকতা রয়েছে, বা কাজটা শুরু করতে, আয়োজনটা করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের মতো যারা সাধারণ আমরা বুঝি না, আমাদেরকে যদি একটু বোঝানো হয় যে না, এটার ব্যাপারে কিন্তু ভাবা হচ্ছে, এটা করা হবে, করতে 3 বছর লাগবে, তাহলেও তো আমরা এক ধরনের আশ্বস্ত হতে পারি। কিন্তু কই, আমাদেরকে তো কেউ এসে আশ্বস্ত করছে না। সেই জায়গাটা থেকে ডক্টর আদিল মোহাম্মদ খান আপনাকে শুনতে চাই। আচ্ছা, আমি বাংলাদেশের প্রেক্ষিতে ঢাকার বাইরে গিয়ে দুটো উদাহরণ দিয়ে বলতে চাই যে আসলে দূরদর্শিতাটা কত প্রয়োজন। দেখেন, আপনি মানে সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন আমাদের প্রচুর নলেজ তৈরি করে। কালকে আমরা দেখলাম যে নওগাঁ জেলার আলতা দিঘি, একটা বড় দিঘি, 1 কিলোমিটার লম্বা, 500 মিটার প্রস্থ, সেই দিঘিটার মানে 4 বছর আগের ছবি দেখাচ্ছে যে একদমই সবুজে পরিপূর্ণ একটা দিঘির পাড়ে, যেটা মনোরম পরিবেশ, প্রশান্তিদায়ক পরিবেশ, সেটাতে ক্লাইমেট ফান্ডের প্রজেক্ট ইউজ করে পুরো দিঘির গাছ কেটে সেখান দিয়ে পার দিয়ে সেখানে উন্নয়ন করা হবে, এবং সেই দিঘিতে এখন 1 ফোঁটা পানি নাই, পানি পর্যন্ত শুকিয়ে ফেলা হয়েছে। মানে এটা কালকে ভাইরাল হয়েছে। দেখেন, যে জিনিসটা পুরোপুরি সবুজ ছিল সেটাকে আমরা ধ্বংস করে ক্লাইমেট ফান্ড দিয়ে আমরা এই কাজটা করলাম। কারণ প্রজেক্ট হলো 6 কোটি টাকার প্রজেক্ট, ক্লাইমেট ফান্ডের প্রজেক্ট। তাহলে দেখেন, এইভাবেই বাংলাদেশের প্রজেক্ট বেসিসে মানুষের, অনেকে বলে বাংলাদেশের প্রকল্প শাসিত সরকার, যে যেভাবে পারে প্রজেক্ট নিচ্ছে, সেই প্রজেক্টের ইউটিলিটি কি আদৌ প্রয়োজন কিনা সেটা ভাবার কোনো মতো কোনো মেকানিজম আর কাজ করছে না। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার বাড়িতে গত 10 বছর ধরে আমার বাড়ি শহর থেকে যেতে 8-10 কিলোমিটার দূরে, যেটা রিজিওনাল হাইওয়ে, সেই কুমিল্লা যাওয়ার পথে, সেই হাইওয়েতে গত 10 বছর ধরে উন্নয়ন চলছে। 10 বছর ধরে এই এলাকাবাসী খালি ধুলা আর ধুলা, মানে যেই ধুলাতে আপনি মানে টিকতে পারবেন না, যে আপনি 8-10 কিলোমিটার বা যারা আরও দূরে যায়, এই ধুলাময় প্রকল্প। এবং সেখানে একটা হাইওয়ে বানানো হচ্ছে, সেটা পাহাড় সমান হাইওয়ে। আমি এইভাবে বলছি, শব্দটা পাহাড় সমান। আমরা তো দেখেছি আমাদের সেখানে এখন আর বন্যার পানি আসে না, যে আগের যে হাইওয়ের যেই আপনার হাইট ছিল সেই হাইটেই চলতো, কারণ ওই হাইওয়ে মানে ডুবেছে 2 বছর ধরে, প্রয়োজন পড়তো না। সেটা কারাই অ্যাসেসমেন্ট করে এই পাহাড় সমান রাস্তা এমনভাবে করেছে, এখন এটা ম্যানেজ করা যাচ্ছে না। গত 10 বছর ধরে এই রাস্তায় 3 বার করে কাজ হয়েছে। এখন এই রাস্তাটা এই 10-12 বছর ধরে অসমাপ্ত একটা রাস্তা। এবং আপনি যদি এই যে শুধুমাত্র ধুলা দূষণের যে কিউমুলেটিভ হেলথ ইম্প্যাক্ট অ্যানালাইসিস করেন, এটা বিশাল। কিন্তু এই যে মানে সারা পৃথিবীতে এটা বিজ্ঞান, আপনি একটা প্রকল্প করবেন, সেখানে কনস্ট্রাকশন হবে, তার সময়সীমা কত, সেখান থেকে কী পরিমাণ পলিউশন তৈরি হবে, আপনি কীভাবে কমবেট করবেন, অথচ আপনি এই যে জনগণ নিজে কাকে প্রশ্ন করবে যে আমরা কেন, আমাদের কোন পাপে একটা এলাকার মানুষ গত 12 বছর ধরে সেখান দিয়ে আপনার ধুলার শিকার হতে হচ্ছে, এইটার প্রশ্ন কি রাষ্ট্রযন্ত্র দিতে পারবে উত্তরটা? মানে এটা তো আসলে প্রশ্ন করা। কালকে আরেকটা জিনিস, রাজশাহী নাগরিকরা প্রশ্ন করছে যে রাজশাহী যে পরিমাণ ট্রাফিক ডিমান্ড এবং যে পরিমাণ তার যে ইকোনমিক অ্যাক্টিভিটির আপনার পরিমাণ, সেখানে আপনার রাজশাহীতে ফ্লাইওভার দরকার নেই, রাজশাহীতে একাধিক ফ্লাইওভার হচ্ছে। মানে মূলত হচ্ছে যেগুলো কি, এগুলো হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে কাউকে টাকা দেওয়ার জন্য এই প্রকল্পগুলো নেওয়া হয়। সেখানে কেউ চায় ফ্লাইওভার হলেই টাকা সেখানে রোল করবে, সে টাকা দেওয়ার প্রকল্প। বিপরীতে আমাদের তো ভালো প্রকল্প আছে, পদ্মা সেতু, এটা একটা রিজিওনাল কানেক্টিভিটির জন্য অনন্য সাধারণ একটা ব্রিজ, সেটা হচ্ছে আপনার পুরো রিজিওনাল কানেক্টিভিটি। তাহলে আপনি কোনটা কি কারণে করছেন, কেন করছেন, কোনটা সুফল হবে, কোনটায় কুফল হবে, এই বিষয়গুলো নিয়ে যে আসলে রাষ্ট্রযন্ত্রে অ্যানালাইসিস হয়, যেটা আমরা বলি অ্যাসেসমেন্ট, আপনার প্ল্যানিং অ্যাসেসমেন্ট বলেন, হ্যাঁ, বা আপনার ট্রান্সপোর্ট অ্যাসেসমেন্ট, সেগুলো ছিল নির্মোহ হয় না। আপনি আগে সিদ্ধান্তটা আমি এটা করবো, পরবর্তীতে হচ্ছে আপনার সেটার জন্য একটা স্টাডি পেপার তৈরি করা হয় এবং বলা হয় যে এটা করা হবে।
তাহলে এই প্রক্রিয়াগুলো আসলে এখন আমি যদি বলি সেটা করাপ্টেড হয়ে গেছে, এবং এখানে ব্যুরোক্রেসি, এখানে হচ্ছে যে যারা রাজনীতি তারা জড়িত হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে দেখবেন যে একটা হচ্ছে প্রকল্পের দুর্নীতি, যা আপনার 10 টাকার প্রকল্প হলে সেখানে দেখা যাবে যে হয়তো 4 টাকার কাজ হচ্ছে আর 6 টাকা হয়তো 900 হচ্ছে। আবার সেই প্রকল্পটা আদৌ প্রয়োজনীয় কিনা, 10টা প্রকল্পে দেখা যাবে যে এখানে তো 5টা প্রকল্প প্রয়োজনীয় আর 5টা প্রকল্প নাও হলে হয়, যেটা আলতা দিঘির কথা বললাম। এভাবেই হচ্ছে চলছে। তাহলে এই জন্য একটা রাষ্ট্র আসলে বাংলাদেশের সরকার যে প্রতি বছর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করে, জনগণের করে আমাদের জনগণ তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়িয়েছে, তারা দেশ বিদেশে কাজ করছে, তারা ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সের টাকাটা রাষ্ট্রের কাছে আসছে। প্রতি বছর 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। এই বাজেটটা জনগণের বাজেট, জনগণের বাজেট দিয়ে জনগণের সেই রাইটটা আছে যে আমার সঠিক প্রকল্পগুলো যেন হোক। কিন্তু আমরা দুঃখজনকভাবে বাস্তবতা দেখছি যে অধিকাংশ প্রকল্পের অনেকগুলোই হচ্ছে সেগুলো হচ্ছে অপ্রয়োজনীয়, এবং যেগুলো আসলে প্রশ্ন উত্তরের ব্যাপারটা যদি বলি, প্রশ্ন হয়তো তুলতেই পারি আমরা সাধারণ মানুষ, কিন্তু সদুত্তর কতটা মিলবে সেটা আমরা বোধহয় দাবি করতে পারি না যে মিলবে। অজয় দাশগুপ্ত, এই যে ডক্টর আদিল মোহাম্মদ খান বলছিলেন, আমি আরেকটু যুক্ত করতে চাই। জেলা শহরগুলোতে আমি অনেক জায়গায় দেখেছি যেগুলোকে আমরা যদি লেক বলি বা ছোট ছোট ডোবা, আগে বলা হতো ডোবা, কিন্তু পানি কিন্তু স্বচ্ছ, সেগুলোকে আপনি তো একদম দক্ষিণবঙ্গের ওই দিকে এই ব্যাপারগুলো আরও বেশি ছিল, এই ছোট ছোট ডোবাগুলো নালাগুলো বেশি ছিল। সেখানে এখন দেখা যাচ্ছে যে যেটা ঘাস দিয়ে মোড়ানো ছিল, প্রাকৃতিকভাবে যে ঘাসটা হয়েছিল সেগুলোকে একদম তুলে দিয়ে সে পাটটাও বাঁধানো হচ্ছে ব্লক দিয়ে, মনে হচ্ছে ওটা সমুদ্রের ভাঙনে সে ওখানে পড়বে, ওটা ব্লক দিয়ে ঠেকানো দরকার, এরকম একটি ব্যাপার স্যাপার। সেটা তাহলে কি দরকার? শুধুই বাজেট বের করা দরকার? আপনি ঢাকার বাইরের কথা বললেন, ঢাকাই ধরেন, মানে আমাদের এই আদিল সাহেব কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ শুরুতে বলেছিলেন যে উন্নয়নের বা অর্থনীতির একটা দর্শন থাকে, হুম টু বেনিফিট, কে এইটার সবচেয়ে বেশি লাভটা পাবে। ধরেন ঢাকা শহরে বা সারা দেশে আমরা কিন্তু যারা বড় উন্নত হয়েছে সেরকম দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, তারা কিন্তু আমাদেরকে, বাংলাদেশকে পুশ করলো সড়ক পথে, যে তোমার গাড়ি হবে ব্যক্তিগত গাড়ি। ঢাকা শহরে তো ধরেন এই মানে ডাবল ডেকার বা 2টা 3টা বাস জোড়া দিয়ে আপনার ট্রামের মতো বিদ্যুতে চলবে। এই যে কোনো নগর পরিকল্পনায় বলে যারা শত শত বছর আগে, তো যে কোনো শহরের দক্ষিণ পাশ দিয়ে যদি একটা নদী থাকে তার চেয়ে ভাগ্যবান কিছু নাই। তো আমাদের তো একটা না 4টা নদী, তাই না? এখন আপনি যদি যে কোনো জায়গায় ঢাকা শহরের আপনার এইখান থেকে এই সোনারগাঁ হোটেলের আশপাশ দিয়ে যান, আপনাকে বলা হলো যে আপনি স্বেচ্ছাসেবী হবেন এবং পলিথিন আর প্লাস্টিক যা যা আছে সংগ্রহ করবেন। আপনার দেখা যাবে যে মানে এই পাছা থাকলে আপনার একটা ঝুড়ি ভরে যায়। এই তো ঢাকা শহর এবং সারা দেশে আপনার ট্রেন লাইনটা প্রায় তুলে দিয়েছিল আর কি, তাই না? বাংলাদেশ থেকে কলকাতা হয়ে ভারতের সব জায়গায় ট্রেন যেত। আমাদের কিন্তু 30 বছর 40 বছর ধরে পরিকল্পনা আছে যে ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং রেলওয়ে, আমরা কিন্তু ওই জায়গাটা এখনও যেতে পারছি না। রেলপথ এখন একটু একটু নজর পড়ছে, সেইটাও মানে ঢাকা শহরে বলা হচ্ছে আপনার গত কয়েকদিন যে এরকম উষ্ণ অবস্থা ছিল, লেখাই আছে কিন্তু আপনি গুগলে যাবেন, লেখা আছে টেম্পারেচার 36, কিন্তু ফিল করছেন 39 40। লক্ষ লক্ষ চুলা জ্বলছে, আপনার শত শত কারখানা হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আমি বলছি যে এই বাস্তবতা, আপনি তো আর চুলা বন্ধ করে দিতে পারবেন না, আপনি রাতারাতি প্রাইভেট কার বন্ধ করে দিতে পারবেন না। কিন্তু এখন আপনাকে একটা অবস্থান নিতে হবে যে হেন্সফোর্থ এখন থেকে বাংলাদেশকে কতগুলো জায়গা জবাবদিহিতা, স্বচ্ছতা, আপনি ঢাকার বাইরের যেগুলো বললেন, ঢাকা শহরে মাদানী সাহেব ছিল পশ্চিম পাকিস্তানের, তারা কিন্তু ঢাকা শহরের সমস্ত জলপথ ধ্বংস করে দিয়েছেন মাদানী সাহেব। আমি আপনার কাছে আবারও আসবো, বিরতি নিয়ে আপনার কাছেই ফিরবো। তখন যেটা বলছিলেন যে সেই বিভিন্ন যে পদ্মা সেতুর কথা বা যমুনা সেতু, যেগুলো কানেক্টিভিটি তৈরি করেছে, সেখান থেকে প্রচুর লোক ঢাকা ঢুকছে, তারা ঢাকার থেকে হয়তো বের হচ্ছে, ঢুকছে, এরকম যখন চলতে থাকে ঢাকার তো কোনো বিশ্রাম আসলে হয় না। এবং কার্বন ডাইঅক্সাইডের কথাও যদি বলি, একটা জায়গায় এত মানুষ আমরা সেটা নিঃসরণ করছি, কি দাঁড়াচ্ছে? আসবো আপনার কাছে আবারও, আপনারাও রয়েছেন আমার সাথে। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। আমরা বিরতি শেষে আবারও ফিরে আসবো এই আলোচনায়, আশা করছি সাথে থাকবেন।
আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে এবং ঢাকা বসে এই আয়োজনে আমরা সাজিয়েছি এই নিটোলটাটা 21 রাতে এবং সেখানে কথাও বলছি আজকে ঢাকাকে নিয়ে যে ঢাকা আসলে কতটা ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের যদি বলি যে অদূরদর্শিতা এবং সেই অদূরদর্শিতার জায়গাটায় দূরদর্শিতার যদি ঘাটতি হয় সেই ঘাটতি থেকে ঢাকায় কিন্তু বসবাসের ঘাটতি অনেক বেশি দেখা দিবে। কারণ আমরা যদি মাটির কথা বলি, পানির কথা বলি, বায়ুর কথা বলি, এই ঢাকার এখন সব কিছুই বিষাক্ত হয়ে যাচ্ছে। নদীর পানি বিষাক্ত হচ্ছে, এই মাটি কোনো ধরনের পানি অবজার্ভ করতে পারছে না, সেখান থেকে পানির এক ধরনের সুপেয় পানির ঘাটতি তৈরি হচ্ছে। পাশাপাশি নানান ধরনের যে রোগ জীবাণু সেটাও কিন্তু বায়ুবাহিত বা পানিবাহিত, তার দ্বারাও আমাদের আক্রান্ত হতে হচ্ছে। ঢাকাকে আসলে ছেড়ে দিতেই হবে কিনা, নাকি তার আগেই পারবো ঢাকাকে আমরা সাজাতে? সেই জায়গায় অজয় দাশগুপ্ত আপনার কাছে আসি। বলছিলাম যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ তারা করছে এবং যদি বাই রোটেশন, যে আপনার যেমন মনে হলো রাত 2টায় আপনি বরিশাল চলে গেলেন, বরিশালে একটা লোকের যদি মনে হয় যে আমি ঢাকা শহরেই চাকরি করব, ঢাকা শহরেই আমি আমার ব্যবসাটা করব, তিনি আসলেন রাত 2টায় চলে গেলেন, আরেকজন আবার মনে করলেন যে আমি রাত 2টোর দিকে যাই, আবার আমি সকালে চলে আসব। এই যে একটি ব্যাপার, তার মানে আমার এখানে কার্বন নিঃসরণের কথাও যদি শুধুমাত্র বলি, সেটাও কি কম হচ্ছে কোনো অংশে? এখন সুযোগগুলো যদি বলি আমি উল্টোমুখী বলেন, ঢাকা সবাইকে স্বাগত জানায়, এটা কিন্তু একটা যে কেউ আসলো আপনার ফুটপাতে থাকার জন্য আসলো। আমি ফুটপাতে দুইজনের মধ্যে ঝগড়া দেখেছি গভীর রাতে, একজন আরেকজনকে গালি দিচ্ছে যে তুই আমার জায়গায় শুইলি কেন, মানে ফুটপাতের মধ্যে। কিন্তু এখন দেখেন আপনি ঢাকায় এসেছে, আপনার একটা সময় এসেছে যে সব কাজের উৎস ঢাকা, এখন কিন্তু আপনার উল্টোমুখী করে দেন। আপনার এই যে ভাঙা থেকে ঢাকায় ট্রেন, আপনি যদি এখন 150 টাকা ভাড়া করেন, তাইলে 150, 300, তার মধ্যে ঢাকা শহরে যে আসবে তার খরচ আছে। তো একটা লোক দিনে 300 টাকা ভাড়া দিয়ে তো ঢাকা শহরে আসতে পারবে না। আপনার অন্য বেনিফিট, আপনি ট্রেনের ভাড়াটা কম রাখলেন, কিন্তু ওই লোকটা ঢাকায় কার্বন ছড়ালো না, আবার সে রাতে কিন্তু চলে গেল। অর্থাৎ একবেলা সে কার্বন ছড়ালো ঢাকায়, আর একবেলা ছড়ালো না, রাতে কিন্তু নিজের এলাকায় ফেরত গেল। দুনিয়ার বহু শহর আছে যারা এই বাইরে থেকে এসে বড় শহরে চাকরির সুযোগ বেশি থাকবে, অন্য সুবিধা বেশি থাকবে, এগুলো খুব স্বাভাবিক। কিন্তু এখন পদ্মা সেতুর কারণে কিন্তু আপনি বিভিন্ন, যদি আপনি অন্যান্য দেশের কথা বলেন, একটা বড় শহরে তো আসলেই অর্থনীতি একদম হাতছানি দেয় যে আসো এখানে তোমার অর্থনীতি বাড়বে, কিন্তু শিল্পাঞ্চল তো ধ্বংস হয়ে গিয়েছে। অন্যান্য শহরগুলোকে আমরা সেই অর্থে ডেভেলপ করছি কিনা, সেইটাই কিন্তু এখন আর কাউকে দোষারোপ করে যে অতীতে হয়েছে সেই মানে স্মৃতিচারণ করতে থাকলাম যে এই খারাপ। এখন আপনাকে এইখানে হচ্ছে রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা, জনগণেরও স্বতঃস্ফূর্ততা। একটা দেশ কিন্তু ডেভেলপ করে না যদি সব জনগণ অংশগ্রহণ না করে। আপনার শিক্ষাটা একটা সময় কী ছিল, 5-7, রবীন্দ্রনাথ নজরুল যখন লেখা শুরু করেছেন তখন তো 5-7% লোক লেখাপড়া জানতো, এখন তো প্রায় 100% লোক লেখাপড়া জানছে। এই জনগোষ্ঠী কেন চিপসটা খেয়ে পলিথিনটা রাস্তায় ফেলবে, ইঞ্জেকশনটা নিয়ে কেন সিরিঞ্জটা এই ডাস্টবিনের নামে ওপেন স্পেসে ফেলে রাখবে, হোটেলে খাবার খেয়ে কেন বাড়তি? এই জায়গাগুলো কিন্তু নাগরিক সচেতনতা গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই সবচেয়ে বেশি দায় যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন, মানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পেশাজীবীদের বিভিন্ন সংগঠন, এই কাজগুলো কিন্তু এখন আর অপরের প্রতি দোষারোপ, এই জায়গাটায় কোনো রকমের সুযোগ নেই। নিঃসন্দেহে অবাধ্য সন্তানকে বাধ্য তো করতে হয় কোনো একটা সিস্টেমের মধ্যে, সেই জায়গাটা থেকে অবাধ্য সন্তান না, দেশটা তো আমাদের সবার না। অবাধ্য সন্তান তো আমি অবাধ্য সন্তান ওই বললাম যে অভিভাবক যখন অবাধ্য সন্তানকে কোনো ব্যাপারে বাধ্য করেন, সেরকম অবাধ্য নাগরিককেও তো আসলে বাধ্য করতে হবে, না হলে আমি চিপসের প্যাকেটটা ফেলবই। সেইখানে আপরি আচরিত আমি যদি ভালো কাজ না করি, আমি কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করতে পারবো না। কিন্তু ওই যে বলছিলেন ডক্টর আদিল মোহাম্মদ খান যে বাজেট যারা করছেন, একটা বের করে নিয়ে যাচ্ছেন, তারাও যেখান থেকে বাজেটটা ছাড় করেছেন তাদেরকে আসলে কি বুঝাচ্ছেন, সেখানে কতটা যাচাই বাছাই হচ্ছে, একটা বড় আলোচনা তো থেকেই যায় নেপথ্যে। আপনার কাছে শুনতে চাই, আপনি তখন বলছিলেন সিটি কর্পোরেশন যদি কাজ করে তাহলে এগুলো আসলে চমৎকারভাবে এই ওয়াটার বডিগুলোও আমাদের অনেক কাজে লাগবে। এরকম প্রস্তাবনা থাকতেই পারে, নানানভাবে নানানজন দিয়েছে, কিন্তু কতটা আপনি পাচ্ছেন টের, বা যদি বলি সেই রেশটা পাচ্ছেন যে কাজ শুরু হয়েছে? কারণ আমরা সাম্প্রতিক সময় উত্তর সিটি কর্পোরেশনকে বলতে শুনেছি যে ময়লা আবর্জনা জমা দিলে টাকা দেওয়া হবে, এটারও আসলে কোনো সাড়া মিলতে দেখছেন কিনা? জি, আসলে যেটা দিয়ে আজকে আমরা শুরু করেছি যে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে, আমার দেশটা তো আসলে ছোট, ফাঁকা হয়ে যাবে কোথায়?
এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। তার মানে বসবাসের অযোগ্য হলেও যদি আমরা বিকেন্দ্রীকরণ না করতে পারি, এখানে কিন্তু আসবে যদি ইনভাইটিং হয়। এখন আপনার এখানে যে কোনো ধরনের শিল্প বলেন, মানে চাকরি বলেন, সব কিছু যদি ঢাকা কেন্দ্রিক যদি হয়, এটাকে আসলে কমানোটা খুবই ডিফিকাল্ট। বা আমাদের সেই মানে কখন সেই অবস্থা হবে যে ঢাকা শহর ছেড়ে দিয়ে লোকজন চলে যাবে, কারণ আমাদের তো জায়গা নেই, আমরা কিন্তু এটা বলতে পারি না। তাহলে এখন কথা হচ্ছে যে শুধু যে ঢাকাকে যদি আপনি টার্গেট করে আমরা উন্নয়ন করি, বা ঢাকাকে যদি আমাদের এই তাপ থেকে যদি রক্ষা করতে চাই, শুধু ঢাকাকে লক্ষ্য করলে হবে না, পুরো দেশকে আমাদের সাজাতে হবে। আপনার আমাদের উপশহরগুলো লাগবে, আপনার উপজেলা শহরগুলো, মানে অন্যান্য যে শহরগুলো, সবগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। এখন যেইটা মনে করেন যে এখন নতুন সুযোগ হয়েছে, যে ধরেন ফরিদপুর থেকে যেটা উনি উদাহরণ দিলেন, যে কিন্তু ঢাকাকে ধরতে হবে, না হলে তো আমি পরে গিয়ে আবার ঢাকা নষ্ট করে আবার গিয়ে আমি ফরিদপুর নষ্ট করব। এখন ঢাকা শহরে এসে মনে করেন যে রাতে চলে গেল, এটা খুবই ভালো একটা মানে সুযোগ। কিন্তু আপনার যে দিনের বেলা কি আমার এই ভার বহন করার সুযোগ আছে? আমার কি সেই জায়গা আছে? তাহলে যেটা যদি আমরা এমনভাবে সৃষ্টি করি, আমি যেটা বলেছি যদি অল্টার করে করি, আপনি দিনে এসে চলে গেলেন আর আমি ভাবলাম যে আমি এবার রাতে গিয়ে চলে আসব, তাহলে তো এই ঢাকার বিশ্রাম হচ্ছে না। বিশ্রাম তো হচ্ছে না, আমি সেটাই বলছি। তাহলে আমার ঢাকাতে বিশ্রাম হচ্ছে না। তাহলে এখন যদি বিশ্রাম যদি হতে হয়, তাহলে আমাকে এমন একটা ব্যবস্থা নিতে হবে, যদি যেটা পরিকল্পনাতে বলেন, আমাদের আন্দোলন বলেন, সামাজিক আন্দোলন বলেন, যেটা হচ্ছে যে আর তাকে সে ঢাকা শহর সবাই আসবে না, সেই ব্যবস্থা সৃষ্টি করতে হবে। তাহলে ভাড়টা কমবে, সেই ভাড়টা ওইভাবে কমাতে হবে যে এখানে বাস করা যাচ্ছে না, এটার জন্য লোকজন চলে যাবে, এটা তো আমি সন্দিহান, কারণ আমাদের তো ওরকম জায়গা নেই। যদি সেই কাজটাই শুরু হয়েছে কিনা, অজয় দাশগুপ্ত বলছিলেন যে আমরা সমালোচনার জায়গায় না যাই, যে কি হয়েছে কি হয়নি, আমরাও যেতে চাই না, আমরা শুধু সামনে ভালো করতে চাই, সামনের জায়গাটায় ভালো করতে চাই। আমি এখন ওই সমালোচনায় না হয় আমরা নাই যাই, যেটা করে ফেলেছি, এখন যদি আমরা সামনেরটা ভালো করি তাহলে হয়তো অনেক কিছু পাবো। মানে ঠিক এই মুহূর্তে থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের যে সুযোগ নাই তা না, কিন্তু আমি যেটা বলেছি শুধু সিটি কর্পোরেশন, রাজউক, অন্যান্য যে মানে অধিদপ্তরগুলো আছে, তাদেরকে সমন্বিত উদ্যোগে আমরা আসেন, আমরা আমাদের লেকটাকে ঠিক করি, আমাদের ওয়াটার বডিকে ঠিক করি, আমাদের এই যে এইসব ফাঁকা জায়গা সেখানে গাছ লাগাই, আমাদের বিল্ডিং রেগুলেশনে আমরা নতুন নিয়ম নিয়ে আসি, যেটা কিন্তু খুব কঠিন না। সামান্য কিছু রেগুলেশন তৈরি করা এবং সেটাকে কোডে নিয়ে আসা, বিল্ডিং কোডে, এবং সেটা যদি আমরা ঠিকমতো মনিটর করতে পারি। আপনি যেটা বলছিলেন যে আমরা যদি অবাধ্য হই, তাহলে আমাদেরকে তো আইন দিয়ে সেটাকে প্রটেক্ট করতে হবে। যেমন উনি বারবার যেটা বলছেন, এটা আমাকে খুবই পীড়া দেয়, যে আমি যদি আমার ন্যূনতম দেশত্ববোধ থাকে, আমার যদি নাগরিকত্ববোধ থাকে, আমি কীভাবে আমার দেশটাকে, আমার রাস্তাটাকে, আমার বাড়ির পাশটাকে ময়লা করি। আমি জাস্ট একটা প্ল্যান করতেছিলাম সবসময়, এটা আমার মানে এই একটা পরিকল্পনা বা ড্রিম আমি মনে করি। মাঝে মধ্যে রাত্রেবেলা যখন মানে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় যাই, আমার কাছে মনে হয় এরকম যদি করা যেত, এই যে একটা রেস্টুরেন্টের সামনে তাদের সব গার্বেজগুলো ফেলছে, এরকম একটা আইন কি করা যায় না, যে রেস্টুরেন্টের সামনেটা যদি আগামী দিন সকালে ভোর 5টার মধ্যে পরিষ্কার না থাকে, তাহলে এই রেস্টুরেন্ট বন্ধ। আপনারা হয়তো সুনির্দিষ্ট কোনো সংস্থার ব্যাপারে কথা বলতে চান না, কিন্তু আমি একটু সুনির্দিষ্ট আলোচনায় আসি। রাজুকের কথা বলছিলেন, উত্তর সিটি কর্পোরেশনের কথা বলছিলেন। রাজুকের আমি কয়েকটি উদাহরণ দিই, যে উত্তরা 18 নম্বর সেক্টর যেটা করা হয়েছে, রাজুকের ওইটা উন্নয়ন রুয়াপ বলা হয়, ওখানে হাঁটার জন্য ফুটপাত রয়েছে, যারা মর্নিং ওয়াক করবে, ইভিনিং ওয়াক করবে রয়েছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে একটু খোলা জায়গা ছিল, বাচ্চাদের খেলার মাঠ, কিন্তু সেই মাঠগুলোতে আপনি দেখেছেন কিনা আমার চোখে পড়েছে, সেই মাঠগুলোর মধ্যে গিয়ে 1-2টি গাছ লাগিয়ে তার চারপাশটা আবার বাধাই করে দেয়া, সেইখানে আবার হাঁটার পথ বের করা। এই যে এত কংক্রিট, এই কংক্রিটের কি কোনো দরকার ছিল? তাহলে রাজুক সেখানে কোন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? না, সব জায়গায় তো ডেফিনেটলি দরকার নেই। তাহলে এই যে পরিকল্পনা রয়েছে, তো তার হাঁটার জায়গা রয়েছে, ভেতরে আবার কেন করতে হবে? এটা তো খেলার মাঠই থাকতে পারত। আপনি ঘাসের উপর দিয়ে আপনি কেন কংক্রিটে হাঁটবেন? মাঠের চারদিকে ফুটপাত ছিল, যেখানে যারা হাঁটবেন তারা হাঁটতে পারতেন, ভেতরে বাচ্চারা খেলতো, ভেতরেও আবার কেন হাঁটার জায়গা বানানো হলো? আমি এই জন্য সুনির্দিষ্টভাবে এই সংস্থার ব্যাপারটাই জানতে চাই। আমি যেটা বলছিলাম, যদি একটু বলতে চাই, এটা আমার একটা স্বপ্ন, যে আমি মনে করি যে এটার জন্য তো আমাদের কোনো খরচ হবে না, এটার জন্য যা শুধু একটু আইনের যদি প্রয়োগ করতে পারি, যে না তোমার বাড়ির সামনেটা তোমাকে পরিচ্ছন্ন রাখতে হবে, যেটা এখন বলছে বিভিন্ন সিটি কর্পোরেশন, কিন্তু বাড়িটা হয়তো একটু কঠিন হবে, কিন্তু আপনি যেটা হোটেল কথা বলেন, রেস্তোরাঁর কথা বলেন, একটা যেটা ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলেন, তার তো সেই সামর্থ্য আছে, সেই কেন ব্যবসা বাণিজ্য করার পরে তার যে গার্বেজগুলো, তার যে নোংরাগুলো, সে কেন এটা ফেলে দিবে? তাহলে আমার নাগরিক আন্দোলন, আমার যে শিক্ষাটা কোত্থেকে আসবে? তো আমি যদি সেটা রেগুলেশন করতে পারি, সেটা সম্ভব। তো এখন আমি যেটা বলছি, আমি একটা ছোট উদাহরণ বলি। পদ্মা সেতুর আমার ধারণা সুফল আরও 10-20% বাড়তে পারে যদি গুলিস্তানকে আমি হানিফ ফ্লাইওভারে উঠার জায়গাটা হকার মুক্ত করতে পারি। এরকম অনেক কিছু আছে, অনেক 1 ঘন্টা লাগে ওইটুক পাস শুধু। হ্যাঁ, আপনি সারা, আমি এই যে জাস্ট গত শুক্রবারে আমি ঢাকা যখন আসছিলাম কুমিল্লা থেকে,
একদম সুন্দর করে চলে আসছে, আসার পর সেটা মানে তার ফ্লাইওভারে আটকে গেল। তাহলে এটা তো আসলে কোনো কনসেপ্ট না পৃথিবীতে। আপনি ফ্লাইওভার কেন দিয়েছে? যাতে আপনি তাড়াতাড়ি সেখান থেকে ডিসেমিনেট করতে পারেন, কিন্তু ওখানে আমরা সবাই জানি। তাহলে এটা তো পরিকল্পনা সমন্বিত এটা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যেটা যে আমাদের ডেফিনেটলি অনেক সমস্যা জর্জরিত, কিন্তু এই সমস্যাগুলো যে আমরা কমাতে, আমি বলছি না যে এটার 100% সমাধান হয়ে যাবে, কিন্তু সত্যিকার অর্থে আমাদের যে এখন বর্তমান অবস্থা আছে সেই অবস্থা কিন্তু উত্তরণ অনেকটা সম্ভব। পৃথিবীর অনেক শহরে, পৃথিবীর অনেক দেশে কিন্তু এগুলি উন্নয়ন এইগুলি থেকে উত্তরণ হয়েছে। আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো। অনেক দেশে এইভাবে গাছপালা লাগাচ্ছে বা এইভাবে আপনার ফার্মিং করছে, কিছু গাছ থাকবে সেটা যেটা ফল দিবে, কিছু গাছ হচ্ছে কিছু অক্সিজেন দিবে, কিছু গাছ হচ্ছে সব আপনার বেশি তাপমাত্রা কমাবে, অনেক কিছু আছে। তো এগুলিকে আমাদের এক্সপার্টের অভাব নেই, আমাদের জ্ঞানী লোকের অভাব নেই, আমাদের জ্ঞানের অভাব নেই, শুধু সমন্বয় করতে। সারা দুনিয়ায় কাজ করছে আমাদের লোক, আমাদের লোকটা সারা দুনিয়ায় কাজ করছে। এখন যদি বড় অভাব এটা বলতেই হচ্ছে, আমি ডক্টর আদিল মোহাম্মদ খান আপনার কাছে আসতে চাই। ফ্রান্সের প্রেসিডেন্ট এসে আমাদেরকে বলে যে এই ওয়াটার বডি কাজে লাগানো যেতে পারে, তারা আমাদেরকে প্ল্যান দেখায়। প্ল্যান তো আমরাও বুঝি, আমরাও আপনাদের কথা আমরা বুঝি বলতে সাধারণ মানুষ না বুঝি, আপনাদের মধ্যে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যখন চমৎকার করে বলেন আমরাও স্বপ্ন দেখতে শুরু করি এরকম হবে। মোহাম্মদপুরে অনেকগুলো এরকম খাল রয়েছে যেগুলো একদম আবর্জনার স্তূপে বোঝাই। প্রতিদিন আমি ওর সামনে দিয়ে আসা যাওয়া করি আমার বাসায় যাতায়াতের কারণে, এবং আমি ভাবতে শুরু করি এই খালগুলো যদি ভেনিসের মতো হতো তাহলে দুই পাশে ফ্ল্যাটগুলো থাকতো, এরকম বাড়ি থাকতো, মাঝখান দিয়ে নৌকা চলতো, আমরা ঘুরতাম। কিন্তু কোথায়, আমরা শুধু নাক চেপে ধরে কোনো রকমে চলি। তাহলে আমাদের এই পরিকল্পনা, আমাদের এই বিশেষজ্ঞ, আমাদের এই জ্ঞান নিয়ে আমরা আসলে কী করছি? পরিকল্পনা আসলে একটা সমন্বিত বিষয়। যেমন আপনি এই যে খালগুলোর কথা বলছেন, এই খালগুলোতে যে শুধুমাত্র আমাদের কঠিন বর্জ্য ফেলছি না, আমাদের সুয়েজের বর্জ্যগুলো আমরা ফেলছি, হ্যাঁ, সব মিলে। আবার এই খালগুলোতে দেখা যাচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি খালের পাশে ইন্ডাস্ট্রি করেন, সেই খালের তার ইন্ডাস্ট্রির যে পলিউটেন্ট সেটা সরাসরি ফেলছেন। এভাবেই আমরা যেটা করছি যে আমরা প্রত্যেকেই নির্বিচারে পরিবেশকে ধ্বংস করছি। এবং আসলে সারা পৃথিবীতেই তো মানুষ এমন একটা আজব প্রাণী, তাকে যদি আপনি ছেড়ে দেন সে কিন্তু বিশৃঙ্খলা করবেই। তাকে গভর্ন করার জন্যই পৃথিবীতে রাষ্ট্র নামক একটা ব্যবস্থা তৈরি হয়েছে। সেই রাষ্ট্রের কাজ হচ্ছে নিয়মকানুন তৈরি করা, শুধু না, যেন প্রত্যেকে আমরা নাগরিকরা যেন সেটা মেনে চলি, সেটার জন্য কাজ করা। কিন্তু আসলে আমাদের যে রাষ্ট্রের যে গভর্নেন্সের যে অংশটা, যে আমরা যদি বলি যে কম্পোনেন্টটা, সেটা একদমই দুর্বল। সমন্বয়হীনতার কথা বলছেন, আমি আলোচনা করতে করতে শেষের দিকে চলে এসেছি। এখন হয়তো ছোট্ট করেই শুনতে পারবো আপনাদেরকে। সমন্বয়হীনতা, এই যে খালগুলোর কথা যদি বলি, সেখানে ওয়াসা, সিটি কর্পোরেশন নিয়ে দীর্ঘদিন এটা নিয়ে, এবং বর্ষাকাল হলে জলাবদ্ধতার অনেক আলোচনা আমরা করেছি। অজয় দাশগুপ্ত এরকম অনেক আলোচনায় হয়তো অংশও নিয়েছেন, কিন্তু সেই আলোচনার থেকে আমরা কি পেরেছি? উত্তর সিটি কর্পোরেশন বলি, দক্ষিণ সিটি কর্পোরেশন বলি, ওয়াসা খালগুলোকে দিয়ে দিল সিটি কর্পোরেশনের হাতে। আমি তো দেখি সেই একই অবস্থা। মানে অবস্থা খুব বেশি পরিবর্তন হচ্ছে বলা যাবে না, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আপনি যে কোনো বড় শহরগুলোতে আসলে নগর গভর্নেন্সের জন্য একটা সুপ্রিম একটা অথরিটি থাকে, হ্যাঁ, যেটা নগর সরকার হোক বা যে নামই বলেন, তার আন্ডারে যখন সকল সেবা সংস্থা থাকে তখনই সমন্বিত কাজ সম্ভব। বাংলাদেশে তো মানে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা এবং পলিটিক্যাল যেই দলগুলোর যে ধরনের মনোবৃত্তি, সেখানে এই ধরনের নগর সরকার হবে বলে মনে হচ্ছে না। তো এটাকে মেনে নিই তাহলে আমাদের কিভাবে পারস্পরিক সমন্বয় করা সেটা, এবং আলটিমেটলি যেটা হয় পৃথিবীতে আপনার পলিউটার্স পে বলে আছে। আপনি যদি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যদি আপনি পলিউশন আপনি যদি খালে ফেলেন, আপনাকে পেমেন্ট করতে হবে অতি উচ্চ মূল্যে, শুধু পেমেন্ট নামকাও আসতে না। আপনি যদি আপনার বাড়ির ময়লাটা পাশে ফেলে দেন খালের উপরে, আপনাকে উচ্চ মূল্যে পেমেন্ট করতে হবে। সারা পৃথিবী আসলে আপনার এভাবেই চলে। যে নগরে যে আপনি সভ্য শহরে গিয়ে দেখেন যে নগরে সবাই নাগরিক আচরণ করছে, তার পেছনে হচ্ছে এই ধরনের পানিশমেন্টের ব্যবস্থা, এবং সেখানে সার্ভিলেন্স আছে, পানিশমেন্ট আছে। তখনই কিন্তু নাগরিকরা বাধ্য হন, ওই অর্থে আমি বাধ্য শব্দটা বলবো, এবং সে বাধ্য হতে হতে একসময় সেটা তাদের আচরণে চলে আসে। তো এখন আমাদের সরকার ব্যবস্থায় তো আমরা সরকার যন্ত্র, সে নিজেই তো উল্টা পথে গাড়ি চালায়। মানে আপনি কে বাধ্য করবে? তাহলে অবাধ্য থেকে বাধ্য করা, বাধ্যতে আমি অভ্যস্ত হয়ে পড়া, সেভাবে হয়তো আজকে শেষ করতে চাই আলোচনা। বাকি দুজনকে একটু শুনি। অজয় দাশগুপ্ত, সেই ক্ষেত্রে আমরা নগর পিতা পাই, যদি আমরা আজকে ঢাকা নিয়েই আলোচনা করছি, তো নগর পিতা পাই, কিন্তু সেই নগর পিতাও আসলে তার কাছ থেকে শুধু একটি পারমিশন নিয়ে আমরাও একটা কাজ করতে পারি না। কারণ হচ্ছে এখানে অনেক সংস্থা আলাদা আলাদা পারমিশন নিতে হয়, আলাদা আলাদাভাবে জবাবদিহিতার মধ্যে আসতে হয়। কিন্তু সমন্বিত যে কথাটা বলা হয়, একটা জায়গায় যদি একটু জবাবদিহিতাও নিশ্চিত করা যেত, তাহলে আমিও হয়তো অবাধ্য হতাম না, অনেক বেশি বাধ্য হয়ে অভ্যস্ত করতাম। বলি যে ওয়ান টাইম সার্ভিস, এগুলো তো অনেক, এগুলো কিন্তু এখন আর ডিজিটাল বাংলাদেশ আমরা কিছুটা অগ্রসর হয়েছে। স্মার্ট লক্ষ্য, তাহলে স্মার্ট বাংলাদেশ লক্ষ্য হলে আপনার সরকারকে স্মার্ট হতে হবে, রাজনৈতিক দলগুলোকে স্মার্ট হতে হবে। স্মার্ট শুধু মোবাইল ফোন ব্যবহার করলেন আর কিছু এই ডিজিটাল টেকনোলজি বা আধুনিক প্রযুক্তি তা না, কিন্তু আপনার আচরণে, কথায়, আপনার প্রত্যেকটা কাজে কিন্তু আপনাকে এটার সময় আসছে। এটা শুধু ঢাকা শহর 2 কোটি লোক আপনি
কোনোভাবে অনেক দেশে কিন্তু এরকম করে, রাশিয়া একসময় করেছে যে ওই দূরে সাইবেরিয়া পাঠায় দাও মানুষ। এটা তো সম্ভব না বাংলাদেশে। আপনাকে মানুষ তাকে, এবং যেটা শুরুতে আলোচনা হয়েছে যে উন্নয়নের দর্শনটা চাই। আপনি বললেন যে শুধু দামি গাড়ি চলবে, যারা কালো ধোঁয়া ছড়ায় না, তাইলে সাধারণ মানুষ চলাচল করবে কিভাবে? কিংবা নাগরিক, এই যে মেট্রো রেল, আমরা কিন্তু সব মানুষ বুঝছি যে এখন যদি পুরান ঢাকা একটা মেট্রো রেল হয়, আমরা বুঝি কিন্তু যে মিরপুরবাসী যে ধুলা ছড়িয়েছে সেখান থেকে কিন্তু আমরা মিরপুরবাসী এখন মনে করে যে এটা আশীর্বাদ হয়ে গেছে। মিরপুরবাসী এখন অনেক সুফল ভোগ করছে। এই যে জায়গাগুলো, ঢাকা শহরের পরিকল্পনাটা, এবং এইখানে আপনার দূরদর্শী পরিকল্পনা যেমন, আর কারো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের দ্বারা পরিচালিত না হয়ে এই বাংলাদেশ কিন্তু অনেক এগিয়েছে। কেউ ভাবে নাই যে এই বাংলাদেশ অর্থনীতিতে এতটা জায়গা বা শিক্ষা বা স্বাস্থ্যে 53 বছরে এতটা জায়গায় যাবে, অনেকেই ভাবেনি, বাস্কেট কেস বলে অবহেলা করেছে। সেই জায়গাটা যদি আসতে পেরেছি, আমরা যদি সুশাসন নিশ্চিত করতে পারি, এটা আমি খুবই গুরুত্ব দেব। ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করলে অনেক ভালো থাকতে পারবো আমরা। এই সুন্দর সবুজ দেশ, হ্যাঁ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সেটা কিন্তু এই ছড়িয়ে ছিটিয়ে অল্প জায়গায় আমরা আরও অনেক অনেক ভালো থাকতে পারবো। জি, উন্নয়ন করতে গিয়ে অনেক বেশি অগোছালো করে ফেলেছি, সেখান থেকে যদি একটু গুছানো যায় তাহলেই হয়তো সেই উন্নয়নের সুফলটা আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারবো। ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, দুঃখজনক যেটা, সবুজের দেশে কেন সবুজের অভাব হবে? আমাদের তো অহংকারে ছিল সবুজ দেশ, তো সেইটাকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের নৈতিকতার কারণে, আমাদের আচরণের কারণে। আমাদের যদি, যেটা বলছি, নাগরিক এবং সরকার সবাইকে যদি আমরা সমন্বিত উদ্যোগ নিতে পারি, সমাধান আমাদের অনেক আছে। সমাধান জানা নাই সেটা নেই, কিন্তু যেটা আমাদেরকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আপনি যদি আমি বলি যে যেমন পৃথিবীর বড় বড় শহরেও কিন্তু সবুজ, মানে আপনার যে টেকনোলজি, যেমন এই যে বারান্দায় গাছ লাগানো, ছাদের উপর গাছ লাগানো, অনেক উদাহরণ দেওয়া যেগুলো আমরা সবাই জানি। তাহলে যেটা হচ্ছে, ওই আমার যদি কোনো কারো পক্ষপাতিত্ব না করে, যে আমি যদি আমার দেশপ্রেম থেকে যদি করি, আমি যদি আমার দেশকে ভালো করতে চাই, আমরা যদি সবাই মিলে সমন্বিত উদ্যোগ নেই, আমাদের কারিগরি দক্ষতা আছে, আমাদের রিসোর্সও আছে, যতটুকু আছে সেটা কিন্তু আমরা যদি করি, তাহলে আমার মনে হয় আমার সবুজ দেশটা আবার সবুজে পরিণত হবে, আমাদের দেশের ভালোবাসার জায়গাটা আবার পুনরুদ্ধার হবে। সমস্যা আছে, সমাধানের আসলে অনেক পথ আছে, অনেক পথ আছে, সেই পথে আসলে আমাদেরকে হাঁটতে সমন্বিত হবে, উদ্যোগ নিতে না হবে। হাঁটলে তো আমরা সেখানে আটকে যাবই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অজয় দাশগুপ্ত আপনাকে, সেই সাথে ডক্টর আদিল মোহাম্মদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকার মতো যারা আজও ছিলেন এই নিটোটা 21 রাতের আলোচনার পুরোটা সময় জুড়ে, তারা হয়তো খুঁজে পেয়েছেন যে আরও একটি সমস্যা সমাধানের চেষ্টা নিয়ে আমরা এই নিটোটা 21 রাতে বসেছিলাম। সমাধানের চেষ্টার পথগুলো তো বাতলে দিলেন যে কোথায় কিভাবে হাঁটলে কতটা মুক্তি মিলতে পারে। সেই জায়গায় সমন্বিত উদ্যোগ যেমন দরকার, যারা রয়েছেন এই কাজগুলো করতে পারবেন, রাষ্ট্রের যারা উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে পারবেন, তাদের পাশাপাশি আমরা যারা নাগরিক রয়েছি, আমাদেরকে আসলে অবদ্ধ জায়গাটা থেকে কিছুটা হলো বাধ্যের মধ্যে এসে একটু অভ্যস্ত হয়ে পড়তেই হবে। একবার অভ্যস্ততা তৈরি হলে আমরাও যেখানে সেখানে এটা সেটা ছুঁড়ে মারবো না, কিংবা যেখানে একটু সবুজ রেখেই চলা যায় সেখানে অহেতুক গাছ কেটে বা সবুজ ধ্বংস করে কংক্রিটের আস্তরণ গড়ে তুলব না। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এই আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।